আমি সব গোলমাল করে ফেলেছি গুরুজি, সব। আমার মনে হয় মেঘ সারা জীবনেও আর আমার মুখ দর্শন করবে না। তোমার কথা শুনে আমারও তেমনটাই মনে হচ্ছে। অথচ জানেন, ও এসে আমার জন্মদিন পালন করেছিল, কত আনন্দ করলো, আমাকে নিজের হাতে কেক খাওয়ালো। কিন্তু কি করে যে নিজের ফোনটা আমার ঘরে ফেলে গেল। গুরুজি একবার ভাবুন তো, সেদিন যদি ও ফোনটা না ফেলে যেত তাহলে তো ও আর ফিরতো না, আর জানতেও পারতো না যে নীলকে আমি ফোন করেছিলাম, ওর সাথে আমার কথা হয়েছে। এটা আমার ভাগ্য না দুর্ভাগ্য? তা এখন কি করবে ভাবছো? আপনি আপনি একবার কথা বলবেন ওর সঙ্গে। আমি আমি কি বলবো? বলবেন যে আমি শহর ছেড়ে চলে যাব, আর আর কোনোদিন ওর সামনে আসবো না। শুধু শুধু একবার বলবেন যেন ও আমাকে আর ভুল না বোঝে। আমি নিজের অপরাধ বোধের জায়গা থেকে বলেছি, আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল দুটো মানুষ একে অপরকে এত ভালোবাসে, আমি যেন তাদের বিচ্ছেদের কারণ না হয়ে যায়। আমি যেন আমার মনে হয় ছেলেটার সঙ্গে তুই আজকে যা করেছিস সেটা ঠিক করিসনি। আমার সত্যি সত্যি ছেলেটার জন্য না মায়া হচ্ছে। তোর ভালো করতে চেয়ে ও তোর কাছে অপরাধী হয়ে গেল। আপনি আপনি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিন গুরুজি। আমি এখানে থাকলে আবার হয়তো ওর মুখোমুখি হয়ে যাব, আবার হয়তো ভুল করে বসবো। আমি আর কোনো ভুল করতে চাই না গুরুজি। আমি চাই না মেয়ে কোনোভাবে আমার জন্য কষ্ট পাক। আর তাই পালিয়ে যাবে, তাই তো? মেঘ, এই তো মেঘ এসে গেছে। বসো বসো বসো। আমি ভাবলাম তুমি বুঝি আজ আর এলেই না। আমি তো আশঙ্কা করছিলাম তুমি বোধহয় আমাকে শুদ্ধ গানই পরিত্যাগ করলে, কারণ এই শাখামৃগ এমন হুফহাপ শুরু করে দিয়েছিল। গুরুজি, আসলে আমি বাইরে থেকে আপনাদের কিছু কথা শুনে ফেলেছি। সর্বনাশ, তাহলে তো এবার আমার বিপদ বাড়লো। মেঘ, আমি আগে থেকেই আমার সব অপরাধ স্বীকার করে নিচ্ছি। গুরুজি, আমার কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। বেশ, বলো। দেখুন, জিষ্ণু না হয় ছেলে মানুষ, কিন্তু আপনি তো সবটা বুঝতে পারছেন। আপনি তাও কেন জিষ্ণুকে এরকম করার অনুমতিটা দিলেন? দেখুন, আমি বুঝতে পারছি জিষ্ণু যা করেছে সবটা আপনার সঙ্গে কথা বলেই করেছে। আপনি তাও কেন ওকে বারণ করলেন? আমি মানা করলে যে ওর মধ্যে ওই গিল্ট ফিলিংসটা যেত না। মেঘ, মেঘ, আমি খুব স্বার্থপর, ভয়ানক রকমের স্বার্থপর। এই জিষ্ণুকে আমি নিজের হাতে একটু একটু করে গড়ে তুলেছি, যেভাবে কাঁচামাটির তাল থেকে একটু একটু করে বিগ্রহ গড়ে তোলা হয় সেইভাবে। সেই জিষ্ণু গানে মন দিতে পারছে না। ভয়ঙ্কর শারীরিক যন্ত্রণাতেও যার গলা এতটুকু কাঁপেনি, পা ভেঙে ফোলা পা নিয়েও গান শিখতে এসছে। পা এতটাই ফুলে গেছে যে প্লাস্টার পর্যন্ত করা যায়নি। ওই রকম যন্ত্রণার সত্ত্বেও ওর এতটুকু স্বরচ্যুতি হয়নি। সেই জিষ্ণু সুর ভুল করছে। ও ভুলে যাচ্ছে যে বেহাগের আরোহণে রে আর ধা লাগে না। তা আমাকে তো তখন জিজ্ঞেস করতেই হয়েছে যে কি হয়েছে। তা জিজ্ঞেস করে বুঝলাম যে ঘটেছে অনেক কিছু, যার কেন্দ্রে ও ছিল, আর তার জন্য অপরাধ বোধে একেবারে জর্জরিত হয়ে আছে। আমার মনে হলো যে এই অপরাধ বোধ থেকে মুক্ত না হলে আমি তো আমার এই শাখা মৃগটিকে আর খুঁজে পাবো না। তাই ওকে বলেছিলাম যে ও যদি তোমার স্বামীকে ফোন করে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিলে ওর এই বিবেক দংশন থেকে মুক্তি পায়, তাহলে তাই করুক। আমি এখন উঠছি গুরুজি, পরে আসবো। কেন উঠছো?
কাল যে আমাদের প্রথম অ্যালবামের রেকর্ডিং, তো আমরা কোনো প্র্যাকটিস করব না? তুমি গাইবে আমার সঙ্গে? মানে তুমি তুমি গাইবে আমার সঙ্গে? আমি যাই, তোমাদের জন্য একটু চা আর জল খাবারের কথা বলে আসি। আমি ভেবেছিলাম তুমি আর আমার সঙ্গে হয়তো কোনো গান গাইবে না, তাই। জিষ্ণু, আমি এক্সট্রিমলি সরি। কাল অনেকক্ষণ পর্যন্ত আমার বাপির সঙ্গে কথা হয়েছে, আর কাল তোমার জন্য প্রথমবার আমার সঙ্গে বাপির মতের অমিল হয়েছে। কিন্তু আমি শেষ পর্যন্ত বাপির কথাই মেনে নিলাম যে ভুলটা আমারই ছিল। দেখো, আমি অতটা কাল রেগে গেছিলাম কারণ আমি শুধু বিষয়টা নিজের দিক থেকেই ভাবছিলাম। বাপি বলার পর আমি বিষয়টা তোমার দিক থেকে ভাবার চেষ্টা করলাম, আর তারপর বুঝলাম যে তুমি কেন এই কাজটা করেছিলে। আমি বুঝলাম যে তুমি আমার অনেক ভালো বন্ধু। দেখো, আমি তোমার মতন একজন বন্ধুকে সারা জীবনে কখনো হারাতে চাই না। আমি চাই তুমি আজীবন আমার পাশে থাকো। আমি এটাও জানি যে তুমি কাল আমার জন্য অনেকটা কষ্ট পেয়েছো। দেখো জিষ্ণু, আমি তোমাকে আর কোনোদিনও ভুল বুঝবো না, তোমাকে আর কোনোদিনও কষ্ট দেবো না, আই প্রমিস। আসতে পারি? আয় আয় আয়, কতদিন পর। ভেতরে এসো। গ্ল্যামার কুইন মিস ময়ূরী। আওয়াজ দিচ্ছিস তো আমাকে? মোটেই না রে, কলেজে তো তোর গ্ল্যামারের চোটে কোনো ছেলেই আর আমাদের দিকে তাকাতো না রে। তোর পিছনে তো 1 মাইলের লাইন। বাড়াবাড়ি করছিস এবার, যত সব বাজে বাজে কথা। বস। বসি। এবার বল, কি খাবি? চা, কফি নাকি কোল্ড ড্রিঙ্ক? আমি কিচ্ছু খাবো না। বল, তোর খবর কি? আমার চলছে, বিন্দাস আছি। এই কি অদ্ভুত কোইন্সিডেন্স দেখ, আমি না কালকেই তোর কথা ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ রে, এই মেঘরায় তোর বোন না? হ্যাঁ। আমরা ওকে আর জিষ্ণু সেনকে নিয়ে একটা স্টোরি করবো ভাবছি। ওরা তো আজকাল বেশ সাড়া ফেলে দিয়েছে রে। ওদের আবার রেকর্ডিংও আছে, আমরা সেটাও কভার করব। তাই ভাবছিলাম যে কালকেই তোর থেকে নাম্বারটা নিয়ে একটু ফোন করবো তোর বোনকে। এই তোর বোনের নাম্বারটা একটু দে না রে প্লিজ। শুধু নাম্বার নিবি? আর আমি যদি বলি মেঘের সম্পর্কে তোকে একটা দারুণ স্কুপ দেব, তাহলে কিরকম? আমাকে একটা কথা বল ইন্দুর, ওদের দুজনের রেকর্ডিং, একসঙ্গে ইন্টারভিউ, এসব তো অনেক পেপারই করবে, তাতে কি তোদের পেপারের কাটতি বাড়বে? নাকি উঠতি গায়িকা মেঘ রায়ের সঙ্গে জিষ্ণু সেনের একটা রোরিং অ্যাফেয়ার চলছে, আর যার কারণে মেঘের বিয়েটা ভেঙে যেতে চলেছে, এটা তোদের পেপারের কাটতি বাড়াবে?
তার মানে যা তাই বললাম। দেখ ইন্দিরা, গল্পটা তো এরম হতেই পারে যে ধর একটা অ্যাম্বিশিয়াস মেয়ের জার্নি, বুঝছিস? তাকে বাড়িতে গান শেখানো হয়, সে গান শেখে, ভালো গানও গায়। তারপর সে নিজের কলেজে যায়, কলেজে দেখা হয় এক প্রফেসরের সঙ্গে। সে মেয়েটাকে উৎসাহ দেয়, সুযোগ করে দেয়, গান, লেখাপড়া সবকিছু নিয়ে। তারপর মেয়েটার বেশি সময় লাগে না প্রফেসরের সঙ্গে সম্পর্কে জড়াতে, বিয়ে করতে। কিন্তু তারপর ও এটা বুঝতে পারে যে ওর লক্ষ্য অনেক দূরে। তারপর আসে আরেক সুযোগ, পণ্ডিত অমর চক্রবর্তীর কাছে গান শেখা। তো সেখানে অফকোর্স সে শিখতে যায় গান, আর আলাপ হয় এক উঠতি গায়ক জিষ্ণু সেনের সঙ্গে। ও এটা বুঝতে পারে ওদের দুজনের গান সবাই ভালোবাসছে, অ্যাপ্রিসিয়েট করছে। ব্যাস, তারপর ওর বেশি সময় লাগে না নিজের প্রফেসরকে ছেড়ে এই গায়কের সঙ্গে প্রেম করতে, সম্পর্কে জড়াতে। আর বিয়ে যাচ্ছে ডিভোর্সের দিকে, আর মেয়েটি মেতে আছে জিষ্ণু সেনকে নিয়ে। কি বুঝলি কিছু? এরকম একটা স্টোরি যে বানাবো, তারপর মেঘ যদি মামলা করে, তখন তো আমাদের নিউজ পেপার একটা বড় বিপদের মুখে পড়ে যাবে। মামলা করবে কি করে মেঘ? তোরা তো সবকিছু ওই কিভাবে লিখিস না, কানাঘুষো শোনা যাচ্ছে, আবার কি মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, এইভাবে লিখবি। বুঝতে পারলাম। এবার তুই আমায় বলতো, তোর এত কিসের ইন্টারেস্ট এই পুরো ব্যাপারটা? মেঘ তো তোর নিজের বোন, তার নামে তুই এরকম একটা গসিপ ছড়াতে চাইছিস কেন? ইন্দিরা, তুই আমাকে কদিন চিনিস? কলেজের দিন থেকে। তোর মনে হয় আমি কোনো কাজ লাভ ছাড়া করব? সে না হয় করিস না, কিন্তু তুই এখানে তোর নিজের বোনকে ফ্রেম করে কি করতে চাইছিস? ফ্রেম? আমি তো ফ্রেম করছি না, আমি ফ্রেম করব না মেঘকে। আমি শুধু তোকে একটা ছোট্ট স্কুপ দিচ্ছি। দেখ, তুই অমর চক্রবর্তীর বাড়ির সামনে যে কোনো দিন তোর প্রেসের কিছু মানুষ দাঁড় করিয়ে রাখতেই পারিস। তুই চেক করে নিবি যে আমি যা বলছি ঠিক কিনা, আমি একদম ঠিক বলছি। সে না হয় বুঝলাম, কিন্তু তুই এটা করে আমাকে দিয়ে তোর কোন স্বার্থ সিদ্ধিটা করাতে চাইছিস বলতো? ইন্দিরা, ময়রার ঘরের খবর জেনে তুই কি করবি? তার হাতের মিষ্টিটা ভালো কিনা সেটাই তো আসল, তাই না? দেখ, আমি ইয়াং অডিয়েন্সদের মধ্যে মেঘ আর জিষ্ণুকে নিয়ে একটা ক্রেজ তো দেখেছি। দে লাভ দেম। দেখ, তুই খুব ভালো করে জানিস ময়ূরী, যে মেঘের ক্যারিয়ারের শুরুতে এরকম একটা গসিপ ওর ক্যারিয়ারের ক্ষতি করতে পারে। সেটাতে তো তোর এত চিন্তিত হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না রে। তুই কেন এত টেনশন করছিস? আর এই খবরটা যদি তোদের পেজ 3-র পপুলারিটি বাড়ায়, তাতে তো তোদেরই লাভ, তাই না? ওয়েল, আমাকে আমার টিমের সঙ্গে কথা বলতে হবে, আর একটু দেখতে হবে যে কতটা সত্যি আছে তোর কথায়। কারণ হঠাৎ করে যদি তোর কথায় এই খবরটা ছাপি, তারপর যদি বিপদে পড়ি, তারপর তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আসি আমি, হ্যাঁ? আয়। তবে গসিপ ম্যাগাজিন হঠাৎ সতীপনা দেখিয়ে সত্যি খুঁজছে, এটা কিন্তু বেশ মজার। ইটস ফানি। চলিয়া কাল কি হবে বলো তো? আমার না খুব টেনশন হচ্ছে মেঘ। কেন? কি আবার হবে? তুমিও গান গাইবে, আমিও গান গাইবো, ব্যাস। না মানে, তোমার কোয়ালিটির সঙ্গে যদি আমি ম্যাচ না করাতে পারি। মানে? মানে তুমি এত ভালো গান করো, যদি আমি তোমার মতো ভালো গান না করতে পারি, তখন তখন কি হবে? ঠিক কি শুনতে চাইছো বলো তো? নিজের প্রশংসা? আমি বলবো যে জিষ্ণু, তুমি তো অনেক ভালো গান গাও, আমার থেকে অনেক বেটার কোয়ালিটি তোমার, উল্টে আমি তোমার সঙ্গে নিজের কোয়ালিটি ম্যাচ করতে পারবো কিনা, এটাই শুনতে চাইছো তো? না না, আমি সেজন্য বলিনি। আর তুমি কেনই বা এসব বলবে? আমি তো এগুলো বলবো না অন্য একটা কারণে। তা কি কারণ সেটা জিজ্ঞেস করবে? আমার না এখন তোমার সাথে কথা বলতে ভয় করে। কোন কথা আবার কোন দিকে চলে যাবে। সুমিত্রা, তুই কিন্তু আজকাল ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছিস। কোনো কাজ ঠিক মতো করিস না। ঘরের কি অবস্থা দেখ তো, চারিদিকে ধুলো বালি ভর্তি।
এতবার করে যে বলি যে ঘরে সব সময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, কথা তো শুনিস না। কার কথা কে শোনে? তুই জানিস তোমার ডাস্ট অ্যালার্জি আছে, তাও ধুলোবালি। ম্যাডাম আমি তো পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, কিন্তু এত বড় অনুষ্ঠান গেল না তাই এরকম। কাজ না করে বেশি কথা বলবে না। শোনো, এটা এখানে কেন? রান্নাঘরটা রেখে দিয়ে আসবে, এটা এখানে থাকার কথা নয়। আর যেটা মুচ্ছ খুব সাবধানে, হ্যাঁ, হাত থেকে যেন না পড়ে যায়, ভেঙে যাবে কিন্তু। এই সময় আবার কে এলো? এই সময় তো কারোর আসার কথা নয়। সুমিত্রা, দেখ তো কে এলো, দেখ। দরজা খুলবি না আগের থেকে, কাঁচ দিয়ে বোঝার চেষ্টা করবি যে কে, তারপর দরজা খুলবি। যা, ঠিক আছে ম্যাডাম। দেখ তো। বলছি ম্যাডাম কাউকে তো দেখতে পেলাম না, বলছি আমি আবার বাইরে গিয়ে দেখি কে এসেছে। আরে না 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 না, যেতে হবে না, তুই যা করছিস কর। যেতে হবে। উফ, আবার কি জ্বালাতন! ইয়ার কি হচ্ছে? দাঁড়া তো একবার দেখি আমি। কি রে বাবা, এটা সেলস গার্ল? কিন্তু আজকাল তো তারা আসে না, তাহলে কোনো রিলেটিভ নাকি, বা হয়তো কোনো নেইবার হবে, রূপের বুকে দেখতে এসেছে। উফ, বিরক্তিকর। কি করবো এখন? দরজাটা কি খুলবো? না খুললে তো আবার সন্দেহ করতে পারে। সুমিত্রা, ঘরে গিয়ে বৌদিকে বলো যে আমি না ডাকা পর্যন্ত ঘর থেকে যেন না বেরোয়। তোমরা? হ্যালো আন্টি, আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি, তাই ভাবলাম গিনির সঙ্গে একবার দেখা করে যাই। আসলে সেদিনও এত কম সময়ের জন্য এলো, ভালো করে কথাই হলো না। গিনি কোথায় আন্টি? আন্টি আপনি তো বলেছিলেন যে আপনাদের বাড়িতে নিয়ম আছে, অষ্টমঙ্গলা অবধি বাড়ির বউ বাপের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে পারবে না। তার পরের কথা তো কিছু বলেননি, তাই আমরা চলে এলাম। গিনি কি ঘরে আছে? আমরা যাব। আচ্ছা, তোমরা এত কেন রিজন দিচ্ছ? তোমরা তো আসতেই পারো, এটা তোমাদের বোনের বাড়ি, সব সময় আসতে পারো। এসো এসো, ভেতরে এসো, এসো এসো, বসো। আন্টি গিনি বাড়িতে আছে তো? হ্যাঁ, বাড়ির বউ বাড়ি থাকবে না তো কোথায় থাকবে? না, ভাবছিলাম যদি কোথাও বেরিয়েছে টেরিয়েছে আর কি। আন্টি আমরা আপনাকে ডিস্টার্ব করব না, আপনি যা করছিলেন করুন, আমরা গিনির ঘরে গিয়ে ওর সাথে দেখা করে নিচ্ছি। না, তোমরা এখানেই বসো। আসলে আমরা তোমরা বসো, আমি গিনিকে ডেকে দিচ্ছি। না, আমরা আসলে ওকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। ও যেহেতু এখানে নেই এখন, তো আমরা তাই ভাবলাম ওর ঘরে চলে যাই। আসলে কি জানো তো, আমাদের বাড়িতে বাইরের লোকেদের একেবারে ভেতর অবধি যাওয়াটা রূপের বাবা খুব একটা পছন্দ করে না। তোমরা কিছু মনে করো না। অ্যাকচুয়ালি উনি এখানে নেই বলে ওনার নিয়মকানুনগুলো মানবো না, এটা তো হয় না, সেই জন্য আর কি। না না, ঠিক আছে আন্টি, আমরা এখানেই বসছি। তো তোমরা হঠাৎ এলে, মীনাক্ষী দি, সেজুতি ওরা জানে যে তোমরা এখানে এসেছো? না না, বললাম না যে আমরা হঠাৎ করে এসে পড়েছি, এই দিক দিয়ে যাচ্ছিলাম। আসলে কি বলুন তো, আমি, মিনি, গিনি, আমরা তিনজন সবসময় একসঙ্গেই থাকতাম। হঠাৎ করে গিনিটার বিয়ে হয়ে গেল, তাই আমি আর মিনি ওকে খুব মিস করছিলাম আর কি। তবে তোমরা যে এখানে এসেছো, বাড়িতে গিয়ে বাবা মার কাছে জানিও না কিন্তু। কি বলতো, আমরা তোমাদের কেউ হয়ে বলতো কুটুম, আর কুটুম বাড়িতে আগের থেকে খবর না দিয়ে আসাটা না একটু অশোভনীয়। সরি আন্টি, আসলে আমাদের বাড়িতে তো এরকম কোনো নিয়ম নেই, তাই। আর সত্যি বলতে আপনাকে দেখেও মনে হয় না যে আপনি সব পুরনো নিয়ম কানুন এত মানেন। হ্যাঁ,
না না, আমাকে দেখে যাই মনে হোক না কেন, আমি কিন্তু এসব ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। আর শুধু আমি নই, রূপের বাবাও কিন্তু ভীষণ স্ট্রিক্ট। দেখেছো, কোনো মানে হলো? তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে গল্প করছি আর তোমরা কি নেবে সেটাই তো জিজ্ঞাসা করা হলো না। বলো তোমরা কি নিতে চাও? চা, কফি? না না আন্টি, আমরা কিছু খাবো না, কিছু লাগবে না, আমরা শুধু গিনির সঙ্গে দেখা করব। তোমাদের কোনো দরকারি কথা আছে নাকি? না না, এমনি। সুমিত্রা, এদেরকে চেনো? তোমার বৌদির ছোটদা আর ছোট বোন। সুমিত্রা, ওদের জন্য শরবত আনো, আর বৌদিকে গিয়ে বলো যে ওরা এসেছে। না না, শরবত টরবত কিছু লাগবে না, আমরা এক্ষুনি ঠান্ডা খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে বৌদিকে গিয়ে বলো এখানে আসতে। তবে হ্যাঁ শোনো, বৌদিকে গিয়ে বলবে না কিন্তু যে ওরা এসেছে। বৌদিকে বলো বাইরের লোক এসেছে, একটু যেন সেজে গুজে আসে। যাও।